রুকাইয়ার কথা মতো অদরা একা হাতে পায়েস রান্না করতে গিয়ে হিমশিম খেয়ে গেল। রুকাইয়া উঠে এসে হাত লাগালেন। অনিমা আবার নিচে এসে অদরাকে কিচেনে দেখে হতবাক। তিনি রুকাইয়াকে বললেন, ভাবি কি করছো অদরা? অদরা বলতে চাইল না, কথা ঘুরিয়ে বলল, কিছু না, বড় আম্মু রান্না শিখাচ্ছে। অনিমা সোফায় বসতে বসতে মেয়েকে শুনিয়ে বললেন, তোকে রান্না শিখালেও তোর বাবা তোর শ্বশুরবাড়ি বাবুর্চি পাঠাবে, আর না শিখালেও পাঠাবে। অদরা কিছু বলবে ঠিক তখন রুকাইয়া মাথা নাড়িয়ে চুপ থাকতে বললেন। তবু অদরা বলল, হিংসা করো আমাদের বাপ মেয়েকে? অনিমা হেসে বললেন, মাঝে মাঝে তোদের বাপ মেয়ের ভালোবাসা দেখি হিংসেই লাগে। আমাদের সময়ে এমন হলে কতই না ভালো হতো। অদরা বলল, তাই তো হয়নি। আর নানাবাই কি তোমাকে কম আদরে বড় করেছে? নানাবাই কল দিলে না সবে বলে দিব বলিস? রুকাইয়া অদরাকে বললেন, এবার চিনি দিতে হবে। আমি দে। রুকাইয়া পাশ থেকে সবজি নিয়ে সেগুলো ধুয়ে আনতে বেসিনের সামনে গেলেন। অদরা সেই সময় চিনি দিল হাঁড়িতে। চিনি দেওয়া শেষে পাশে কোটাটা রেখে দিল। রুকাইয়া সবজি ধুয়ে এনে পায়েস নাড়তে শুরু করলেন। অদরা পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ চোখ আটকে গেল সামনে থাকা চিনির কোটার দিকে। হাতে নিল সেটা। আসলে সেটা চিনি ছিল না, লবণ ছিল। অদরা আশপাশ করতে করতে কোটাটা রেখে দাঁড়িয়ে রইল। মনে মনে বলতে শুরু করলো, চিনিটা বড় আম্মু দিলেই ভালো হতো। কেন যে আমি দিতে গেলাম? রুকাইয়া অল্প একটু পায়েস বেড়ে অদরাকে দিলেন টেস্ট করতে। অদরা হেসে সেটা নিল। পায়েস একটু মুখে দিতে নুন তাই মুখটা কুঁচকে নিল। বড় আম্মু কিছু বোঝার আগে হেসে বলল, খুব ভালো হয়েছে। সন্ধ্যাবেলা আদ্র ড্রয়িং রুমে এসে বসলো। অদরাও বসেছিল। অনিমা কিচেন থেকে অদরাকে ডাকলেন। অদরা কিচেনে যেতেই অনিমা পায়েসের বাটি ধরিয়ে দিলেন অদরার হাতে, আর বললেন, ওদের জন্য পায়েস রান্না করেছিস, তাহলে এখন দিয়ে আয় আদ্রকে। অদরা ঢোক গিলে বলল, পরে দিবনি, ভাইয়া এখন খাবে না নিয়ে যা। তুই রান্না করেছিস শুনলেও না করবে না। যাবো? অদরা ধীর পায়ে এগিয়ে গেল। অনিমা কিচেন থেকে আদ্রকে বললেন, আদ্র, তোর বোন তোর জন্য পায়েস রান্না করেছে, খেয়ে দেখতো বাবা কেমন হয়েছে। আদ্র অদরার দিকে তাকিয়ে বলল, বাবা, তুই তো আস্তে আস্তে গরোয়ালি হয়ে যাচ্ছিস, নিয়ে আয় তো দেখি। অদরা পায়েসের বাটি আদ্রর হাতে দিয়ে পাশেই বসলো। এরপর আস্তে করে বলল, ভাইয়া প্লিজ কিছু বলো না, আম্মু বকবে। আদ্র কথাটা বুঝলো না। চামচ দিয়ে অল্প একটু পায়েস মুখে দিল। অদরা মুখ ছোট ছোট করে তাকিয়ে রইল। আদ্র না গিলতে পারছে না বের করতে পারছে। এখন বুঝতে পারলো অদরা কেন এই কথা বললো। অনিমাও আদ্রের দিকে তাকিয়ে আছে। আদ্র কোনো রকম পায়েসটুকু গিল অনিমার দিকে তাকিয়ে বলল, মেজম্মু খুব ভালো হয়েছে। ও এত ভালো পায়েস রান্না করে, আগে তো জানতাম না। অদরা হাঁপ ছেড়ে কাজে মনোযোগ দিল। তখন সিঁড়ি দিয়ে নামলেন আরিফ নেওয়াজ। আদ্রর কথা শুনে বললেন, অদরা পায়েস রান্না করেছে আজকে? অনিমা বললেন, খাবে? দিব। অদরা তরিত চোখে তাকালো ওর বাবার দিকে। মাথা নাড়িয়ে না বোঝালো। কিন্তু অনিমা ততক্ষণে পায়েস বেড়ে নিয়ে এলেন। আরিফ নেওয়াজ পায়েসের বাটি হাতে নিয়ে অদরাকে বললেন, তুমি খেয়েছ? অদরা মাথা নাড়িয়ে আমি প্রথমেই খেয়েছি। আরিফ নেওয়াজ পায়েস মুখে দিতেই বুঝে গেলেন তার মেয়ে কেন মাথা দিয়ে না করলো। তবুও মেয়ের ভুল আমলে নিলেন না। পরপর কয়েক চামচ পায়েস খেয়ে বললেন, আসলেই ভালো হয়েছে। অদরা এবার আদ্রর দিকে তাকালো। আদ্র হেসে বলল, তোর জন্য একটা জিনিস এনেছি, উপরে চল তো। অদরা সাথে সাথে উঠে দাঁড়িয়ে বলল, চলো দেখি কি নিয়ে এসেছ। আদ্র পায়েসের বাটি রেখে উপরে চলে এলো, সাথে অদরাও। আসলে আদ্র ওইখানে থেকে অদরাকে সরিয়ে আনতেই এমনটা বলেছে। ওদিকে মেয়ে চলে যেতেই আরিফ নেওয়াজ উঠে অনিমার কাছে এসে দাঁড়ালেন। অনিমা চলে যেতে নিলে আরিফ নেওয়াজ তার হাত ধরলেন। অনিমা বললেন, কিছু বলবেন? আরিফ নেওয়াজ বললেন, তোমাকে একটু পায়েস খাইয়ে দেই। অনিমা একটু জারি মেরেই বললেন, মেয়ে বড় হয়ে গিয়েছে, এখনও আপনার প্রেমিক ভাব যায়নি, সরুন, কাজ আছে। আরে দাঁড়াও তো 1 মিনিট। কথা বলে আরিফ নেওয়াজ চামচটা এগিয়ে দিলেন অনিমার দিকে। অনিমা খেয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। কোনো রকম পায়েসটুকু গিলে বললেন, এই জন্যই এত ভালো ভালো করছিলে তোমরা, তাই না? আরিফ নেওয়াজ বললেন, আস্তে, এই নিয়ে যেন আর একটা কথাও না শুনি। যা খেয়েছো আর যা বুঝেছ
তোমার মধ্যেই রাখো, আমার মেয়েকে কিছু বলবে না। অতঃপর অনিমা রাগে ফুঁসতে ফুঁসতে কিচেনে চলে গেলেন। রুদ্র ফেসবুকে একটা ছবি স্টোরি দিয়েছে, ফ্রেন্ড সার্কেলদের সাথে তোলা একটা ছবি। রুদ্রর পাশে আবার একটা মেয়ে দাঁড়ানো ছিল। অদরা সেটা দেখি স্ক্রিনশট দিয়ে রাখলো, সাথে ছবিটা ভালো করে দেখতে লাগলো। মুহূর্তেই ওর গা ফিরতি জ্বলে উঠলো। আসুক আজ কথা বলতে, তখন ওই পায়েসই খাওয়াবে, এটাই ওর শাস্তি হবে। অদরা আবারও ফেসবুকে ঢুকলো। রুদ্রর সেই স্টোরিতে হাহারিয়ে একট্রেন দিয়ে বের হলো। রুদ্র রাতে 9:30 নাগাদ বাড়িতে ফিরে এলো। বাড়ির বড়রা সবাই ড্রয়িং রুমেই ছিল। রুদ্র রুমে না গিয়ে সবার সাথে বসে কিছুক্ষণ কথা বলল। অদরা উপরে থেকেই দেখেছে রুদ্র এসেছে। ঠিক করলো আদ্র যখন রুমে ঢুকবে তখনই পায়েস নিয়ে যাবে। এখন সবার সামনে নিয়ে গেলে মান সম্মান যাবে ওর। যেই বাবা সেই কাজ। রুদ্র রুমে ফিরে এলো। অদরা নিচে এসে রুদ্রের জন্য পায়েস বেড়ে উপরে নিয়ে এলো। রুদ্র রুমে ঢুকলো। রুদ্র তখন ওয়াশরুমে ছিল। অদরা পায়েসের বাটিটা হাতে নিয়ে বিছানায় বসলো। রুদ্র আরও কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে অদরাকে দেখে দাঁড়িয়ে ব্রুচিয়ে জিজ্ঞাসা করলো, কিছু বলবি? অদরা উঠে দাঁড়িয়ে পায়েসের বাটিটা এগিয়ে দিয়ে হেসে বলল, আপনার জন্য পায়েস বানিয়েছে। রুদ্র কপাল দয়ে ভাঁজ ফেলে বলল, আসলেই? বড় আম্মু রান্না করতে চেয়েছিল, পরে তার সাথে আমি হেল্প করেছি। খেয়ে দেখুন তো কেমন হয়েছে। রুদ্র পায়েসের বাটি হাতে নিয়ে খেতে শুরু করলো। কোনো রকম প্রতিক্রিয়া ছাড়াই অনায়াসেই পুরো পায়েসটুকু খেয়ে শূন্য বাটিটা অদরাকে দিয়ে বলল, খুব ভালো হয়েছে। অদরা অবাক হতে যেন ভুলে গেল। লোকটা আজব, কোনো প্রতিক্রিয়া দেখালো না। অদরা বাটিটা নিয়ে ভাবুক হয়ে বেরিয়ে এলো রুদ্রের ঘর থেকে। এরপরে বাহিরেই বাটিটা রেখে রুমে চলে গেল। এদিকে রুদ্র পানি খেয়ে রুম থেকে বেরিয়ে চলে এলো অধরার রুমে। অধরা ফোন নিয়ে বসেছিল। রুদ্র দরজাটা লাগিয়ে দিয়ে বলল, এই তুই শুধু শুধু আমার স্টোরিতে হাহারিয়ে কেন দিস? আমার ইচ্ছে হয় তাই দে। আর দরজা বন্ধ করলেন কেন? আমারও ইচ্ছে হয়েছে তাই বন্ধ করলাম। রুদ্র এগিয়ে এসে বিছানায় বসলো। অধরা ইতস্ত হয়ে উঠে দাঁড়ালো। রুদ্র অদরার দিকে তাকিয়ে শীত হয়ে শুলো। অদরা আশপাশ করতে করতে বলল, রুমে গিয়ে শুয়ে পড়েন। এখানে কেন শুলেন? আমার এই রুমটা ভালো লেগেছে, আমি এখন থেকে এখানেই থাকবো। তাহলে আমি কই থাকবো? রুদ্র বাঁকা হেসে বলল, কেন? আমার বুকে থাকবি, আয়। অদরা জাড়ি মেরে বলল, এই আপনি জানতো সবসময় শুধু কুপ্রস্তাব দিন। রুদ্র সে কথায় পাত্তা না দিয়ে উপরের দিকে তাকিয়ে মিষ্টি মিষ্টি হেসে বলল, আচ্ছা অদরা, তোর কি আমাদের বিয়ের কথা মনে আছে? অবশ্য তুই সে সময় বাচ্চাই ছিলি। আমরা আবার বিয়ে করবো, হ্যাঁ? অদরা উত্তরে কিছুই বলল না, শুধু তাকিয়ে রইল। একটু একটু লজ্জাও পাচ্ছে। রুদ্র হাত দুটো মাথার পিছনে নিয়ে হেসে বলল, তুই তো এখনও আমার বউ, তবে তোর বাবার মন জয় করে তোকে আবারও বিয়ে করব, দুমদাম করেই করব। অদরার লাজুক হেসে আমতা আমতা করে বলল, রুমে যান তো, ঘুমাবো। রুদ্র উঠে বসলো। এরপরে কিছুক্ষণ অদরার দিকে তাকিয়ে থেকে দাঁড়ালো আর হেসে হেসে বলল, রান্নাবান্না শিখে পেলিস? বিয়ের পরে কিন্তু তোর বাবার মতো আমি তোর জন্য কাজের লোক রেখে দিতে পারবো না। তোকে পাক্কা গিন্নির মতো সংসার সামলানো শিখতে হবে। না তখন আমার মা থাকবে আর না তোর মা। পরপর রুদ্র আরও টুকটাক কথা বলে চলে গেল। অদরা দরজা লাগিয়ে বিছানায় এসে বসল। রুদ্র ধীরে ধীরে পাল্টে যাওয়া ওকে ভালোবাসা সব যেন অদরার অন্যরকম ভালো লাগছে। অদরার কথা অনুযায়ী রুদ্র সকাল 6টায় ঘুম থেকে উঠল। অবশ্যই অ্যালার্ম দিয়ে রেখেছিল বলেই উঠতে পেরেছে। শুরুতে রুদ্র দরজাটা খুলে ওয়াশরুমে চলে গেল, না হলে অদরা এসে আবার রেগে যাবে। মিনিট 5 পরে অদরা এলো কফি নিয়ে। আজ দরজাটা খোলা পেয়ে অবাকই হলো। যাই হোক, আজকে আর ডাকতে হলো না। অদরা রুমে ঢুকে রুদ্রকে ডাকলো, ভাইয়া উঠে গিয়েছেন? রুদ্র ওয়াশরুম থেকেই উত্তর দিল, বস আসছি। অদরা কফিটা রেখে বিছানাটা গুছিয়ে রাখলো। রুদ্রর ফোনটাও ওই মুহূর্তে বেজে উঠল। অদরা ফোনটা হাতে নিয়ে দেখলো ইফতি কল দিয়েছে। ফোনটা আবার রেখে দিল, কিন্তু ঠিক মনে করলো যেন ফোনটা আবার হাতে নিল। রিসিভ করে কানে দিল, তবে কোনো কথা বলল না। ওপাশে ইফতি একটু উৎফুল্ল কণ্ঠে বলল, রুদ্র ভাই, আমার বিষয় এসে গিয়েছে। সামনের উইকে চলে যাচ্ছে ইতালি। অনেকদিন ধরে চেষ্টা করে পেয়েই গেলাম। এখন সেখানে গিয়েই একটা কিছু করবি ইনশাল্লাহ। আর তোর কথা কি বলবো, তুই তো এই অদরার জন্য চলেই এলি।
ওইরকম সুযোগ পেলে আমি হাতছাড়া করতাম না রে। তুই বলে অদরার জন্য হাতছাড়া করছিস। আমি তোকে আগেও বুঝিয়েছি, এখনও বলছি, আরেকবার ভেবে দেখিস। যদি লাইফটা একবার গুছিয়ে নিতে পারিস তাহলে ওই রকম হাজারটা অদরাই তোকে পেতে চাইবে। তাই বলছো অদরা অদরা করে ক্যারিয়ারটাকে জলে ভাসিয়ে দিস না। ইফতি কথাগুলো কতটা সহজ করে অনায়াসে বলল, আর এপাশে অদরা চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়ছে। কথাগুলো ওর বুকের ভিতরে তীরের ন্যায় বিচ্ছে। এতটা অবজ্ঞা করে আজ পর্যন্ত কেউ ওকে কথা বলার সুযোগই পায়নি। আর ওর অগোচরে এইসব কথা বলল ইফতি। হয়তো এর আগেও বলেছে রুদ্রকে। অদরা ফোনটা ওভাবেই রেখে চলে গেল। এদিকে রুদ্র ওয়াশরুম থেকে হাত মুখ মুছতে বের হলো। পুরো রুম নজর বুলে অদরাকে দেখতে না পেয়ে বিড়বিড় করে বলল, মাত্রই না কথা বলছিল, আর এখন মাঝে আবার চলেও গিয়েছে। মেয়েটাকে থাকতে বললাম কিন্তু চলে গেল। একটু থাকলে কী বা ক্ষতি হতো। কথাটা বলে রুদ্র বিছানায় ফোনের দিকে তাকাল। ইফতি কলে রয়েছে। রুদ্র কপাল কুঁচকে ফোনটা হাতে নিতে ইফতি কলটা কেটে দিল। রুদ্র আর এই নিয়ে মাথা ঘামালো না, ফোনটা চার্জে বসিয়ে দিল। সোহা কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে অদরাকে ডাকতে ওর রুমে এলো। অদরা রুমে ছিল না, এমনকি ব্যালকনিতেও নেই। সোহা অদরাকে রুমে না পেয়ে নিচে এসে দেখলো সেখানেও অদরা নেই। সোহা ধীর পায়ে এগিয়ে এসে খাবার টেবিলে বসলো। আদ্র সোহাকে জিজ্ঞাসা করলো, অদরা কই রে, ওকে নিয়ে এলি না? আজকে তোদের নামিয়ে দিয়ে ভার্সিটি যাব। সোহা বলল, আপুকে ডাকতে গিয়েছিলাম কিন্তু আপুকে পেলাম না রুমে। তাহলে কোথায় যাবে? আমিও তো নিচে এসে দেখতে পেলাম না। পাশ থেকে রুকাইয়া বললেন, অদরা কলেজে চলে গিয়েছে। সোহা অবাক কণ্ঠে বলল, সত্যি চলে গিয়েছে? তাহলে ডাকলো না কেন? আদ্র বলল, আমার সাথে দেখাও তো করে গেল না। আচ্ছা মা, ও কি বাবা আর মেজ আব্বুর সাথে গিয়েছে? রুকাইয়া বললেন, না, তোর বাবা আর মেজ আব্বুর আগে অদরা চলে গিয়েছে। ওদের তিনজনের কথোপকথন শুনতে শুনতে রুদ্র নামলো। সাথে অবাকও হচ্ছে, প্রতিদিন তো সোহা আর ও একসাথে যায়, আজ আবার একা আগে চলে গেল কেন? আর আজকে তো একটাবার দেখাও করে গেল না। সেই যে সকালে একটু ডাক দিয়েছিল, এরপরে আর সামনেও এলো না। অদরা আগে চলে গিয়েছে বলে রুদ্র, আদ্র, সোহা তিনজনেই অবাক। তবে এই নিয়ে আর কোনো কথা হলো না। খাবার টেবিলে খাবার খেয়ে যে যার মতো চলে গেল। সোহা কলেজে এসে আগে অদরার ক্লাসের দিকেই গেল। সেখানেই অদরাকে দেখতে পেল। সোহা হাই তুলে অদরাকে ডাকলো। অদরা বাহিরে আসতে সোহা জিজ্ঞাসা করলো, আপু আজ একা একাই চলে এলে? আমাকে একটাবার বললেও না? অদরা হেয়ালি করে বলল, আরে একটা কাজ ছিল তাই চলে এসেছি। ও কী কাজ? ও তো শুনতে হবে না, ক্লাসে যাচ্ছি। আর যাওয়ার সময় দাঁড়িয়েও, কিন্তু সকালের মতো চলে যেও না প্লিজ। ঠিক আছে, এখন ক্লাসে যা। সোহা চলে যেতেই অদরা যেই ক্লাসের দিকে যাবে ঠিক সময় সামনে এসে দাঁড়ালো রাকিব, সাথে ওর বন্ধু আলামিন। সেদিন রুদ্রর হুমকির পরে রাকিব আর অদরার সামনে আসেনি। নিজেকে অদরা থেকে দূরে রাখতে চাচ্ছে কিন্তু কোনো মতেই পারছে না। এমনকি আজকে দূর থেকে অদরাকে দেখে সামনে না এসে থাকতে পারছিল না। শুরুতে অদরা রাকিবকে দেখেও কিছু বলল না। রাকিবই বলল, অদরা তোমার সাথে কিছু কথা বলতে চাই, বেশি না, জাস্ট 10 মিনিট সময় আমাকে দিবে? অদরা ক্লাসের দিকে এক নজর তাকিয়ে রাকিবকে বলল, ক্লাস শুরু হতে 5 মিনিট বাকি আছে, ছুটির পরে বলি। রাকিব অদরা থেকে সম্মতি পেয়ে খুশি হয়ে বলল, ঠিক আছে, আমি ওয়েট করব। এখন ক্লাসে যাও তুমি। রাকিব আলামিনকে সাথে নিয়ে চলে গেল। অদরা হাফ ছেড়ে ক্লাসে ঢুকলো। আবার কলেজে ছুটির ঘণ্টাখানেক আগে অদরা ড্রাইভারকে কল দিয়ে তাকে ছুটির আগে আসতে বলল। দুপুরবেলা রুদ্র অফিস থেকে বেরিয়ে গেল, চলে এলো অদরার কলেজে। সকাল থেকে অদরাকে দেখতে পাচ্ছে না। এরপরে কতবার মেসেজ দিয়েছে কিন্তু কোনো রিপ্লাই নেই। হয়তো ক্লাসে ছিল। তবুও রুদ্র মনে কেমন একটা খুঁতখুত লাগছিল। অতঃপর ওকে নিতে চলে এলো ওর কলেজে। অনেকক্ষণ দাঁড়িয়ে রইল বাহিরে গেটের সামনে। অদরা সোহা কাউকেই দেখতে পাচ্ছে না। অতঃপর অদরাকে কল দিল কিন্তু ফোনটা সুইচ অফ বলছে। রুদ্র রাগে দাঁত চেপে সোহাকে কল দিল। সোহা আবার সাথে সাথে কল রিসিভ করলো। রুদ্র রাগী কণ্ঠে বললে, এই তোরা কই রে? আমরা তো বাড়িতে যাচ্ছি। কিসে করে যাচ্ছিস? ড্রাইভার এসেছিল। ড্রাইভারকে আসতে কে বলেছে? তোরা জানিস না আমি আসি প্রতিদিন? জানি তো। অদরা কই? পাশেই আছে, ওকে ফোনটা দে। সোহা অদরের কাছে ফোনটা দিল। রুদ্র রেগেই বলল, প্রতিদিন আমি নিয়ে যাই, সেটা জানিস না নাকি? ড্রাইভার এলো আর চলে গেলি, আর তোর ফোন কই? বন্ধ বলছে কেন?
অদরার ছোট্ট জবাব, চার্জ নেই। বাড়িতে গিয়ে ফোন সার্চ করে কল দিবে। অদরা উত্তরে হাঁ বা না কিচ্ছু বলল না। রুদ্রই ওপাশ থেকে কলটা কেটে গাড়িতে উঠল। অদরা বাড়িতে গিয়ে ফোন আর কি সার্চ দিব, ও তখন তো ইচ্ছে করেই বন্ধ করে রেখেছিল। ড্রাইভার দুজনকে বাড়িতে নিয়ে এলো। আজ অদরা সোয়ার সাথে তেমন কোনো কথা না বলে চলে গেল উপরে। রুমে এসে ড্রেস চেঞ্জ করে শাওয়ার নিয়ে বের হলো। সোয়া ততক্ষণে শাওয়ার নিয়ে অদরাকে ডাকতে এসেছে, দুজনে একসাথে খাবে। কিন্তু অদরা বলেছে 5 মিনিট পরে আসছে। সোয়া চলে গেল। অদরা এসে আয়নার সামনে দাঁড়ালো। চুলগুলো মুছতে মুছতে আয়নার দিকে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলো। সাথে ইপ্তির কথাগুলো ভাবতে লাগলো। মনে মনে ভাবলো, আচ্ছা ও কি রুদ্রের যোগ্য না নাকি? ওর মধ্যে তো আল্লাহ কোনো কমতি দেয়নি, তাহলে ইপ্তি কেন এমন বলল? কই ও তো রুদ্রকে বিয়ে নিয়ে জোর করে বলেনি যে আপনার আমাকেই বিয়ে করতে হবে। তাহলে কেন আমার কথা? রুদ্র নিজের ইচ্ছেতেই তো চলে এসেছে। ও তো আসতে বলেনি, আর না বলেছে যে আপনি থাকবেনই। অদরার মনটা কেমন একটা খারাপ হয়ে গেল। ইপ্তি যখন বলেছিল যে ওই রকম 1000টা অদরা তোকে পেতে চাইবে, তখন অদরার বুকটা ছিঁড়ে যাচ্ছিল। ইপ্তি আর 5টা মানুষের সাথে সাথে ওকে কেমন করে তুলনা করতে পারলো তা ওই জানে। অদরা আয়নার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বিড়বিড় করলো, আমি তো দেখিয়ে দিব আমি ওরকম না। আমাকে তুচ্ছ করে কথা বলাও তো রাইট নেই ইফতি। দূর, লাগবে না রুদ্রভাইকে। আমি তার প্রতি কোনো রকম কোনো প্রতিক্রিয়া দেখাবো না। যদি রুদ্রভাই নিজে থেকে এগো তাহলেই সবাই বুঝবে এই সম্পর্কের ভালোবাসা আছে কি নেই। আর ইফতির বাচ্চাকে যদি না কেলিয়েছে, আমিও নেওয়াজ বাড়ির মেয়ে না। আব্বুকে বলে ওর হাড্ডি গুড্ডি একটাও রাখবে না। আমাকে নিয়ে হেয়ালি করে কথা বলা। আমাকে কি আব্বু কম ভালোবাসে? শুধু সুযোগ পাই আব্বুকে ভুলে দিব। মিনিট 15 পরে অদরা নিচে নামলো। মেজাজটা একদম ভালো নেই। অনিমা অদরাকে দেখে বললেন, কখন থেকে ডাকছি, শুনতে পাসনি? না। খেতে বস। খাবো না। কেন? কি রান্না করেছ? মাছ আছে, মাংস আছে। অদরা সোফায় গিয়ে বসে মসজিদেরও বলল, খাবো না, বিরিয়ানি খাবো। অনিমা রেগে গিয়ে বললেন, চুপচাপ খেতে আয়, আবার যেন বলতে না হয়। অদরার সাথে সাথে ওর বাবাকে কল দিল। আরিফ নেওয়াজ আরমান নেওয়াজের কেবিনে বসে কাজ নিয়ে কথা বলছিলেন। অদরার কল পেয়ে রিসিভ করলেন। হ্যালো আব্বু, কই তুমি? অফিসে। কেন? অদরা সোজা গলায় বলল, আমি বিরিয়ানি খাবো। আর আম্মু বলছিল তোর আব্বুকে নিয়ে আসতে বল। অনিমা তো কথাটা শুনতে পেয়ে হা হয়ে তাকিয়ে রইলেন। এপাশে আরিফ নেওয়াজ কপাল কুঁচকে নিয়ে বললেন, এখন খাবে? এখন মানে এখনই? আমি দুপুরে কিচ্ছু খাইনি, সকালে খেয়েছিলাম। এখন খিদে পেয়েছে। যদি এখন কিছু খাই তাহলে বিরিয়ানিই খাবো। ঠিক আছে, আমি নিয়ে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি এসো। আরিফ নেওয়াজ কল কেটে দিয়ে উঠে দাঁড়ালেন আর বললেন, আমি একটু বাড়ি থেকে আসছি। রুদ্র জিজ্ঞাসা করলো, কিছু হয়েছে নাকি? আরিফ নেওয়াজ হেসে বললেন, ওই একটু যেতে হবে, এসে বলছি। ঠিক আছে, যাও। আরিফ নেওয়াজ চলে যেতেই আরমান নেওয়াজ হেসে হেসে বললেন, ও চলে গেল, অদরা হয়তো ওকে কিছু নিয়ে যেতে বলেছে। রুদ্র ভাবুক গলায় বললেন, অফিস টাইমও মেয়ের প্রতি এত কেয়ার? আরমান নেওয়াজ শ্বাস ছেড়ে বললেন, তুমি তো মাত্র 4-5 দিন হলো অফিসে ঢুকেছ, তাই এমন বলছো। আসলে আরিফ মেয়েকে কতটা বললে কমই হবে। কতটা না, নিজের জীবন দিয়েই বেশি ভালোবাসে। ওদের ভালোবাসা দেখে আমার এক এক সময় আফসোসই লাগে, এই ভেবে যে অদরা আমাদের ঘরে কেন হলো না। রুদ্র নাক মুখ কুঁচকে নিয়ে বলল, ভালোই হয়েছে হয়নি, নাহলে আমি কাকে বিয়ে করতাম? ও ভালো কথা। আজকে দেখি আরিফের সাথে বিয়ের ব্যাপারে কথা বলবে, দেখি ওর উত্তর কি হয়। বাবা, মেজো আব্বু যাই বলুক, আমার কিন্তু অদরাকেই চাই। ওকে চাই মানে ওকেই লাগবে। আরমান নেওয়াজ হেসে বললেন, কেন? আরও বিদেশ যাও, আরও জেদ ধরে থাকো। আমি 1টা বছর ধরে তোমাকে পুই পুই করে বলছি দেশে এসো, অদরাকে দেখো, কিন্তু তোমার এক উক্তি ছিল। এখন বুঝলে তো কেন বলেছিলাম? বুঝতে পেরেছি। এদিকে আরিফ নেওয়াজ বিরিয়ানি নিয়ে এলেন। অদরা সোফায় বসেছিল, অনিমা খাবার টেবিলে চেয়ারে বসেছিলেন। আরিফ নেওয়াজ অনিমার দিকে একবার তাকিয়ে মেয়ের কাছে এলেন। বিরিয়ানির প্যাকেটগুলি দিয়ে বললেন, তোমার বিরিয়ানি নিয়ে এসেছি, এখন খেয়ে নাও। অদরা অনিমার দিকে তাকিয়ে বিশ্ব জয় করে একটা হাসি দিল। আরিফ নেওয়াজ অনিমার দিকে তাকিয়ে বললেন, ওকে খাবারগুলো বেড়ে দাও। না জানি সেই কখন খেয়েছে, খিদেও পেয়েছে হয়তো।
অনিমা উঠে দাঁড়িয়ে বললেন, আমাকে তো একবারও জিজ্ঞাসা করেন না যে অনিমা তুমি খেয়েছো কি না। আর মেয়ের বেলায় উড়ে উড়ে এলেন। বাড়িতে খাবার থাকা সত্ত্বেও ওর বিরিয়ানি খেতে মন চাইবে আর এনে দিবেন। কালকে না হয় আমিই রান্না করে দিতাম। আরিফ নেওয়াজ অবাক কণ্ঠে বললেন, তুমি এক মুখে কয় কথা বলছো? তুমি না অদরাকে বলেছ তোর আব্বুকে বল বিরিয়ানি নিয়ে আসতে, আর এখন ফল্টি নিচ্ছ? অনিমা কথা বাড়ালেন না, চুপচাপ অদরাকে খাবার বেড়ে দিলেন। এই পর্যন্ত আরিফ নেওয়াজের সাথে থাকায় ফেরে উঠেননি, আর আজও ফেরে উঠতে চান না। আরিফ নেওয়াজ সোফায় বসলেন আর অনিমাকে কফি বানিয়ে দিতে বললেন। কফি খেয়েই চলে যাবেন। অদরা আবার সোহাকেও ডাকলো, কিন্তু সোহা খেলো না। একটু আগে খেয়ে নিয়েছে বলল পরে খাবে, তাই অনিমা ওর জন্য বিরিয়ানি রেখে দিলেন। অনিমা অদরাকে খেতে দিয়ে আরিফ নেওয়াজের জন্য কফি বানিয়ে নিয়ে এলেন। আরিফ নেওয়াজ কফিটা খেতে গিয়ে অনিমার মুখের দিকে তাকালেন। অনিমা রাগে গটগট করে চলে গেলেন। আরিফ নেওয়াজ সেদিকে তাকিয়ে হাসতে হাসতে কফিতে চুমুক দিলেন। অনিমার এই রাগ কতই দেখে এলেন, এ আর নতুন কি? মাও যেমন রাগী, তার মেয়েও তেমন। অদরা আবার ওর মায়ের রাগের মধ্যে ঘি ঢেলে দিতে হেসে বলল, আম্মু বিরিয়ানি খাবে? অনিমা শুধু তাকিয়েই রইলেন। সন্ধ্যার দিকে বেশ তাড়া করে বাড়িতে ঢুকলো রুদ্র। ভীষণ রেগে আছে, রাগের কারণও আছে। রুদ্র সেই দুপুরে অদরাকে বলেছিল কল দিতে, সে আর কলই দেয়নি, আর না কল ধরেছে। ও দুবদাপ ফাঁ পেলে চলে এলো উপরে অদরার ঘরে। অদরা ঘরে নেই। রুদ্র রুম থেকে বেরিয়ে সোহার ঘরে গেল, সেখানেও পেল না। পরপর আদ্রির রুমে, সেখানেও নেই। এরপর চলে এলো ছাদে। অদরা ছাদেই ছিল, দোলনায় বসে থাকতে থাকতে ঘুমিয়ে গিয়েছে। রুদ্র ডাকলো না, নিচে চলে এলো। রুমে এসে শাওয়ার নিয়ে খেতে এলো। রাত তখন 7:30। রুদ্র ছাদেই বসে আছে। রুকাইয়া এসেছিলেন অদরাকে ডাকতে, কিন্তু রুদ্র ডাকতে দেয়নি। আজও দেখবে এই মেয়ে ঘুমের কত দূর। বেশ রেগে আছে রুদ্র। এভাবে আরও মিনিট 20 কেটে গেল। অদরার ঘুম ভাঙল। চোখ ফিট করে তাকিয়ে উঠে বসলো। এরপরও দোলনায় থেকে পা নামিয়ে মিনিট 2 বসে থেকে স্বাভাবিক হলো। এরপরে উঠে দাঁড়িয়ে সামনের দিকে হাঁটা দিতেই দেখলো রুদ্র উঠে ওর দিকেই আসছে। অদরা এড়িয়ে চলে যেতে নিল। রুদ্র কিছু বলার জন্য প্রস্তুত হলো, কিন্তু কল বেজে ওঠায় পারল না। ফোনের দিকে নজর দিতে অদরা ততক্ষণে চলে গেল। রুদ্র ফোন হাতে ওর পিছু পিছু গেল। রুদ্র তপ্ত শ্বাস ফেলে শক্ত গলায় বলল, তোর সাথে সকাল থেকে কথা বলার চেষ্টা করছি, তুই বুঝতে পারছিস না? এড়িয়ে চলছিস কেন? বকেছি তোকে না ইগনোর করেছি? সকালে বললাম যে একটু বস, আসছি, তোর এইটুকু ধৈর্য হলো না? চলে এলি আর কি করলি? ড্রাইভারকে সাথে নিয়ে কলেজে গেলি, আবার নিয়ে আসতে ওর বলেছিলিস। এমনকি কতবার কল দিয়েছি, ধরিসনি কেন? অদরা হাত ছাড়াতে বলল, হাত ছাড়ুন। ছাড়বো না। লাগছে তো হাতে, লাগুক। সারাদিন আমার কেমন লেগেছে তুই কেমন করে বুঝবি? তাই এখন কি আমার হাত শক্ত করে ধরে আছেন বলে ভালো লাগছে? রুদ্র হাত ছেড়ে দিল। এরপরে অদরার থেকে এক সিঁড়ি নিচে দাঁড়িয়ে পথ আটকালো। আপনি এভাবে দাঁড়ালেন কেন? যেতে দিন। আমার উত্তর না পাওয়া পর্যন্ত আমি যেতে দিব না। তুই কেন আমাকে এড়িয়ে যাচ্ছিস বল? অদরা সামনের দিকে তাকিয়ে অপ্রস্তুত গলায় বলল, আব্বু তুমি? রুদ্রার সাথে সাথে পিছন ফিরে তাকালো। কই অদরার আব্বু আসেনি তো। অদরা সেই সুযোগে চলে এলো। রুদ্র রাগে রেলিংয়ের পাইপে সজোরে হাত রেখে বলল, দূর। অদরা এবারের মতো মিথ্যে বাহানা দিয়ে চলে গেল। রুদ্র থামল না, চলে এলো নিচে। অদরা বুদ্ধি করেই এখন রুমে যায়নি, কেননা রুমে গেলেই রুদ্রও যাবে। ও আগেই রুদ্রের সাথে কোনো কথা বলতে চায় না। দেখতে চাই রুদ্র ঠিক কতটা উতলা হয়ে থাকে। ও মোটেও এমনটা করতো না। ওই ইফতির কথার কারণে ওর এই বিহেভ করা। তাই বলে যে কষ্ট পাচ্ছে না এমন না, ভিতরে ভিতরে ঠিকই রুদ্রকে চাচ্ছে। অদরা ড্রয়িং রুমে এসে সোফায় শুয়ে শুয়ে টিভি দেখছে। ফোনটা আবার বুকের উপরে রাখা। পাশে রুকাইয়া বসে রুমালে সুই সুতো দিয়ে ফুল তুলছে। আর কেউ ড্রয়িং রুমে নেই। অদরার বুকের উপর থাকা ফোনটা টুং করে শব্দ হলো। হাতে নিয়ে দেখলো জুই মেসেজ দিয়েছে। অদরা, কি করছিস? কিছু না, বসে আছি। আচ্ছা শোন না, বল, আজ রাকিব নাকি তোর সাথে কথা বলতে চেয়েছিল। তুই নাকি আগেই চলে এসেছিস। সেটা নিয়ে আবার কি হয়েছে? তোকে বলেছে নাকি? আমাকে মেসেজ দিয়ে বলল ও। ঠিক তখনই অদরার ফোনটা ছোঁ মেরে নিয়ে নিল রুদ্র। অদরা উঠে ফোনটা হাতে নিতে হাত বাড়ালো। রুদ্র ফোনটা উপরে তুলল। অদরা বলল, আমার ফোন? ফোন দিন। দেব না। না, দিন না।
রুদ্র দু কদম ফিসিয়ে গেল, এরপরে সোফায় বসলো। অদরা রুকাইয়ার কাছে এসে বলল, বড় আম্মু, তোমার ছেলেকে ফোনটা দিতে বলো। রুকাইয়া রুদ্রের দিকে তাকিয়ে বলল, রুদ্র, ফোনটা দিয়ে দে। রুদ্রর কোনো উত্তর নেই। ও রয়ে শয়ে বসে অদরার ফোনটা স্ক্রল করতে শুরু করলো। অদরা আবারও নিতে গেলে রুদ্র শক্ত গলায় বলল, যদি আরেকবার ফোনটা নিতে চাস তাহলে একটা আছাড় দিয়ে ভেঙে ফেলবো। চুপচাপ বস। অদরা বিড়বিড় করে বকতে বকতে রুকাইয়ার কাছে গেল। রুদ্র প্রথমে গ্যালারিতে অদরার ছবি দেখতে গেল, কিন্তু সেখানে শুরুতে ওরই ছবি দেখতে পেল। বেশ অবাক হলো বইকে। সাথে রুদ্র যে কয়টি স্টোরি দিয়েছিল সব কটা স্ক্রিনশট দেওয়া। রুদ্র মুচকি হেসে স্ক্রল করে নিচে নামতে নামতে অদরার ছবিগুলো দেখল। সেখানে আবার থেকে থেকে রুদ্র ছবি আছে, যেগুলো তো 2-1 বছরের পুরনো। এদিকে অদরা হাত কসলাতে কসলাতে রুকাইয়াকে বলছে, বড় আম্মু, ফোনটা দিতে বলো না। ও দিচ্ছে না তো, একটু বসে থাক, দিয়ে দিবে। অদরা বসতে চেয়েও পারল না। কেমন একটা রাগ হচ্ছে। কেউ কি ফোন এভাবে নেয়? রুদ্র কি জানে না কারো অনুমতি ছাড়া ফোন ধরতে নেই? পার্সোনাল কিছুও তো থাকতে পারে। বড় আম্মু বলেও লাভ হচ্ছে না। অদরা গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল। আদ্র সিঁড়ি দিয়ে নামলো, এসে অদরার পাশের সোফায় বসলো। অদরার রাগে ফুঁসতে ফুঁসতে আদ্র চুল টান দিল। আদ্র মাথায় হাত দিয়ে বলল, উফ, তোকে কি ভূতে ধরেছে নাকি? এভাবে সময় অসময় মারিস কেন? রুদ্র সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, যেন আশেপাশে কি হচ্ছে শুনতেই পাচ্ছে না। রুকাইয়া মুখ টিপে হাসছেন। আদ্র উঠে দিয়ে অদরা চুল টান দিয়ে বসলো। রুকাইয়া উঠে চলে যেতে যেতে বললেন, আল্লাহ, এদেরকে নিয়ে কী করবো? পাগলা গারদে এদের দুটোকে রাখবে না। আদ্র অদরার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে রে? ভাইয়া আমার ফোন নিয়েছে, ফোনটা দিতে বলো। আদ্র রুদ্রের দিকে তাকালো। ওর হাতে অদরার ফোন দেখে ও ফিসেল হেসে দিল। অতঃপর হেসে হেসে অদরাকে বলল, ফোন দিয়েছে, দিয়ে দিবে, বস। অদরা হতবাক, রাগে দুঃখে সোফায় থেকে কুশন দিয়ে আদ্রকে মারতে শুরু করলো। আদ্র আর একটা কুশন নিয়ে অদরাকে মারতে শুরু করলো। রুদ্র সেদিকে এক পলক তাকিয়ে দেখে ফোনে মনোযোগ দিল। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ খুঁজে খুঁজে তেমন কোনো কিছুই পেল না। এরপর উঠে দাঁড়ালো। অদরার কাছে এসে ফোনটা এগিয়ে দিয়ে বলল, এই নে তোর ফোনটা। অদরা সৌমের ফোনটা নিয়ে সেই দিকে যেতে যেতে বলল, কারো অনুমতি ছাড়া ফোন নিতে হয় না, এটা মনে হয় জানা নেই। পার্সোনাল কিছুও তো থাকতে পারে। একটুও মিনাস শিখেনি, আবার নাকি উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়েছিল। আদ্র গলা উঁচিয়ে বলল, শিখেনি যখন, তাহলে তুই শিখিয়ে পড়িয়ে নিবি। অদরা ঝাড়ি মেরে বলল, তোমার ভাই, তুমি শিখাও। রাত 11টা। অদরা ঘুমিয়ে গিয়েছে আগে, সাথে আবার আজকে সোহা শুয়েছে। ও ঘুমায়নি, আদ্রর সাথে সেট করছে। এদিকে রুদ্ররও কেমন একটা লাগছে। সারাদিন কেমন অদরাকে সামনে পায়নি, যাও পেয়েছিল তাও চলে গিয়েছে। রাতের খাবার টেবিলেও একটা বার তাকায়নি। এমনকি খাবার খেয়ে সেই যে রুমে গিয়েছে আর বের হয়নি। না মেসেজের রিপ্লাই দিচ্ছে, না কল ব্যাক করছে। রুদ্র শিওর অদরার কিছু তো হয়েছে, না হলে কালকে পর্যন্ত অদরাকে খুশি ভাবাচ্ছে রুদ্রকে। রুদ্র শুয়ে ফোনটা নিয়ে ইফতিকে কল দিল। ইফতিও সেই যে কথাগুলো বলে আর কলই দেয়নি। হ্যালো রুদ্র, কেমন আছিস? ভালো, তুই? ভালো, কি করছিস? শুয়ে আছি। তুই? কিছু না। ইফতি বলল, ভাই, কালকে শপিংয়ে যাব, আমার সাথে সময় নেই, তাড়াতাড়ি গুছিয়ে ফেলতে হবে সব। রুদ্র বুঝলো না, বলল, কিসের শপিং? আর কি সময় নেই বলছিস? আরে তোকে সকালে বললাম না যে। রুদ্র উঠে বসে বলল, সকালে কি বলেছিস? তোর সাথে কি আমার কথা হয়েছে সকালে? আমি না তোকে বললাম, তুই শুনিসনি? কই, কি বলেছিস? কয়টাই বলেছিস? সকাল 6টার দিকে। তোকে জানালাম না যে আমার বিসে এসে গিয়েছে আর অদরাকে নিয়ে কথা বললাম? অদরাকে নিয়ে কি বলেছিস? দেখ ভাই, তুই জানিস, আবার বললে রেগে যাবি। আর বলতে চাই না। রুদ্র ধরা গলায় বলল, শালা, সকালে আমি কলটা ধরিনি। তুই কাকে কি বলেছিস? সকালে অদরা ছিল রুমে, ও তো কলটা ধরেনি। আর তুই কি বলেছিস তাড়াতাড়ি বল।
কল ধরিসনি মানে? তাহলে কি অধরা ধরেছিল? ইফতির মাথায় চিন্তা ঢুকে গেল। তাহলে কি অধরা ধরেছিল কলটা? অধরা কি শুনে নিয়েছে? এর জন্যই কেউ পাশে থেকে তখন কোনো কথা বলেনি? রুদ্র দাঁত চেপে বলল, সকাল 6টার সময় অধরা ছিল ঘরে। আমি ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি অধরা চলে গিয়েছে, আর তুই কলে রয়েছিস। ইফতি মাথায় হাত দিয়ে বলল, ভাই তাহলে শিওর কথাগুলো অধরাই শুনে নিয়েছে? রুদ্র রেগে গিয়ে বলল, কি বলেছিলি তখন? তাড়াতাড়ি বল। ইফতি একটু বনিতা করে বলল, আরে ওই যে তোকে যে বলি তোর দেশে চলে আসা নিয়ে, সেগুলোই বলেছিলাম। ক্লিয়ার করে বল। বলেছিলাম যে রুদ্র, তুই বিদেশে এত ভালো সুযোগ রেখে দেশে এলি, আমি থাকলে কখনোই সেই সুযোগ হাতছাড়া করতাম না। তুই বলে অধরার জন্য চলে এসেছিস, আর তুই যদি নিজের লাইফটা ওখানে সেটেল করে নিতে পারিস, তাহলে ওই রকম হাজারটা অধরা তোকে পেতে চাইবে। রুদ্র আসলে কি বলবে ভেবে পাচ্ছে না, ও যা শোনার শুনে নিয়েছে। এজন্যই তাহলে অধরা সারাদিন ওর সামনে আসেনি। রুদ্র বিরক্ত হয়ে ইফতির কলটা কেটে দিয়ে রুম থেকে বেরোলো। অধরার রুমের সামনে এসে নক করলো। সোহা বিছানায় থেকে নেমে দরজা খুলে রুদ্রকে বলল, ভাইয়া তুমি কিছু বলবে? অধরা কি ঘুমিয়ে গিয়েছে? মিথ্যে বলছিস না তো? না, দেখে যাও। ঠিক আছে, শুয়ে পড়। রুদ্র রুমে ফিরল। যা বলার সকালেই বলতে হবে। রুদ্র দরজা লাগিয়ে শুয়ে পড়বে, সেই সময় কোনো নক করা ছাড়াই আরমান নেওয়াজ ঢুকলেন। রুদ্র সোজা হয়ে দাঁড়ালো। আরমান নেওয়াজ বললেন, রুদ্র তুমি তো অফিসে নতুন জয়েন হয়েছ, আমাদের পার্টনার মেম্বাররা তোমার সাথে দেখা করতে চায়। এমনকি ওনারও তোমাদের সাথে পরিচয় হতে হবে। এই নিয়ে একটা গেট টুগেদার ইভেন্ট অ্যারেঞ্জ করা হয়েছে, সেখানে আমি, আরিফ, আদ্র আর তুমি সবাই যাব। সকাল সকাল রেডি হয়ে থেকো। ঠিক আছে। আরমান নেওয়াজের কথা মতো রুদ্র সকাল সকালে উঠে রেডি হয়ে নিল। আজ অধরাও কফি নিয়ে আসেনি, যার কারণে রুদ্রর মেজাজটাও তিরিক্ষে। এখন আবার বেরিয়ে পড়তে হবে। কখন ফিরবে তারও ঠিক নেই। যাই হোক, ওর সাথে এসেই কথা বলতে হবে। এখন কথা বলার সময় নেই। সারাদিন মিলিয়ে রুদ্র যখন ফ্রি হচ্ছে, মেসেজ তো দিয়ে যাচ্ছে, কলও দিয়েছে। যদি আজ ভালোই বাড়িতে যেতে পারে, তাহলে অধরা জেদ সুলাই ফোড়াবে। এত জেদ আসুকই থেকে সেটাও বের করবে। সন্ধ্যা 7টা, অধরা পড়তে বসেছে, কিন্তু পড়ায় একটুও মন নেই। রুদ্রকে দেখতে ইচ্ছে করছে, কথা বলতে ইচ্ছে করছে। সামনে বই বের করেছে ঠিকই, কিন্তু ভেতরে রুদ্রের জন্য গুমড়ে মরছে। ওর ভাবনার মাঝে রুদ্র রুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিল। এতটাই শব্দ ছিল যে অধরা ছিটকে উঠে পিছনে ফিরে তাকিয়ে দাঁড়ায়। রুদ্র সোজা এগিয়ে এসে অধরার সামনে দাঁড়ালো। রুদ্র এসে বলে, অধরা মনে মনে খুশি, কিন্তু উপরে গম্ভীর ভাবটা ধরে রাখলো। অবশ্য বাবার গুণগুলো ওর মাঝে ভরপুর। রুদ্র আশেপাশে তাকিয়ে বলল, তোর ফোন কই? অধরা ফোন দেখিয়ে বলল, আমার কাছে। কেন? রুদ্র দাঁত চেপে বলল, তোর কাছে। তাহলে দেখছিস না, মেসেজ দিয়েছি, কতবার কল দিচ্ছি, তাও চোখে পড়ছে না? অধরা রুদ্রর মন বুঝতে থমথমে কণ্ঠে বলল, আমি তো তেমন কেউ নই আপনার, তাহলে কেন এত উদ্বিগ্ন হয়ে আছেন? রুদ্র অধরার পানে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে কিছু সেকেন্ড দাঁড়িয়ে রইল। এরপরে হ্যাঁচকা টান দিয়ে অধরাকে বুকে জড়ালো। বুকের সাথে মিশিয়ে নিয়ে শক্ত করে ধরে রইল অধরাকে। বিষয়টা এত তাড়াতাড়ি হয়ে গিয়েছে যে অধরা হা কিচ্ছু বলছে না, নিরেট বেঁধে রইল ও। রুদ্রর বুকের অস্থিরতা স্পষ্ট শুনতে পেল, সাথে টের পেল রুদ্রর কতটা কাছে ও। মুহূর্তে অধরা কেমন কেঁপে উঠল, ওর বুকের দুঃখকানি বেড়েই চলল। রুদ্র আরও কিছুক্ষণ জড়িয়ে ধরে রেখে ছেড়ে দিয়ে শক্ত গলায় বলল, বুকের ভিতরে যে অস্থিরতা হয়েছে শুনতে পেয়েছিস? সব তোর জন্য, তোর সাথে কথা বলার জন্য, তোকে একবার দেখার জন্য। এই রুদ্র নেওয়াজ বুকে হাত দিয়ে বলছে, আজ পর্যন্ত সে কোনো মেয়ের জন্য এতটা পাগল হয়নি যতটা তোর জন্য হয়েছে। আমার জীবনের প্রথম ভালো লাগা, ভালোবাসা তুই, আর শেষও তুই। পরপর রুদ্র অধরার হাতটা ধরে বলল, চলে আমার সাথে। কোথায়? তোর প্রশ্নের উত্তর দিতে মানে? রুদ্র শক্ত গলায় বলল, 10 মিনিটে রেডি হ, আর এর বাইরে কোনো কথা শুনতে চাই না।
মানে কানেও যেন না আসে। অদরা রেডি হয়ে বের হলো। রুদ্র ততক্ষণে বেরিয়ে রুমে ফিরে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে এবার রেডিও হয়ে নিল। অদরা রুদ্র রুমের বাহিরে ছিল, ভিতরে যায়নি আর না ডাক দিয়েছে। রুদ্র বেরিয়ে প্রথমে অদরা হাতটা ধরে হাঁটা দিল। শ্রেণীর কাছে আসতে অদরা ইতস্ত গলায় বলল, হাত ছাড় না, সবাই কি ভাববে। রুদ্র হাত ছেড়ে দিয়ে আগে নামলো। অনিমা আর রুকাইয়া ডাইনিং টেবিলে খাবার রাখছিলেন। রুদ্র আর অদরাকে দেখে দুজনেই সেদিকে তাকিয়ে রইল। রুদ্র অনিমাকে বলল, মিজু আম্মু, অদরাকে নিয়ে একটু বাহিরে যাচ্ছি। অনিমা প্রশ্ন করলেন না, বললেন ঠিক আছে। রুদ্র দেরি করলো না, কেমন গম্ভীর ভাব হয়ে বেরিয়ে গেল। অনিমা মেয়েকে তাড়া দিয়ে বললেন, ওর পিছু পিছু যা, চলে গেল যে। যাচ্ছি। অদরা বেরিয়ে এলো। রুদ্র গাড়ির সামনেই ছিল। রুদ্র অদরাকে বসতে বললেও বিনা বাক্যে গিয়ে বসলো। রুদ্র ড্রাইভিং সিটে বসতে বসতে বলল, সিট বেল্ট লাগা। অদরা সিট বেল্ট লাগিয়ে বসলো। রুদ্র স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ইফতিকে মেসেজ দিল, সাথে একটা লোকেশন পাঠিয়ে দিয়ে লিখলো, ওইখানে চলে আয়, আড্ডা হবে। অদরা চুপচাপ রয়েছে। রুদ্র ফোনটা ডেস্কে শব্দ করে রেখে রেগেই অদরাকে বলল, ইফতি যে ওই কথাগুলো বলেছে আমাকে বলিসনি কেন? অদরা চোখ ছোট ছোট করে বলল, কি কথা বলেছে? রুদ্র তপ্ত শ্বাস ছেড়ে বলল, বাপ যেমন তার মেয়েও তেমন, প্রকাশ করবে না। বাপ নিয়ে কথা বলতে না করেছি না আপনাকে? 1000 বার বলবো, তোর কি? গাড়ি থামান, আমি যাব না, আপনি একাই যান। রুদ্র নরম হলো, রেগে যাওয়া যাবে না। এই অদরা সাথে যত রেগে কথা বলবে অদরা ততই রেগে যাবে। রুদ্র দেখেছে অদরাকে নরমভাবে বললেই ও শোনে, তাই স্বাভাবিক হয়ে মোলায়েম কণ্ঠে বলল, তুই আমায় রাগিয়ে দিস কেন বলতো? বারবার তোর সামনে রেগে যেতে চাই না, সেই তুই ঘুরিয়ে ফিরিয়ে রাগিয়ে দিস। আর যাই হোক, তোর উপরে রাগ দেখালে ভালো লাগে না। অদরা মুখ বেংসে দিয়ে জানালার দিকে তাকিয়ে রইল। মিনিট 2 চুপচাপ থেকে নিজেই বলল, ইফতি সেদিন কি বলেছিল তা কি আপনি জানেন? জানেন না তো, আর আমি বলতেও চাই না। ও যা বলছে সেটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না। কেন, কি এমন বলেছে যে বলতে চাস না? কিছুই বলেনি। থাক, বাদ দিন। এখন কোথায় যাচ্ছি আমরা? ইফতির সাথে কথা বলতে। থাক না, অন্য কোথাও চলুন। অদরা রুদ্রের দিকে এগিয়ে এসে কড়া কণ্ঠে বলল, অন্য কোথাও যাবেন না? রুদ্র মাথা নাড়িয়ে বলল, না। অদরা চোখ পাকিয়ে তাকিয়ে বলল, আবার বলছি, যাবেন না? রুদ্র ডুব গিলে বলল, ওভাবে তাকানোর কি আছে? ভালো করে বললেই তো হয়, চল অন্য কোথাও যাই। কোথায় যাবি তাহলে? অদরা বাচ্চাদের মতো হেসে বলল, আপনি যেখানে নিয়ে যাবেন সেখানেই যাব। রুদ্র বিড়বিড় করে বলল, শুধুই কি বলি, বাপ এক আতঙ্ক, আর তার মেয়ে আরও বড় আতঙ্ক। অদরা শুনতে পেয়ে ফিসেল হেসে বলল, কিছু বললেন কি? রুদ্র হাসার চেষ্টা করে বলল, না রে, কি বলবো? বলছিলাম মেজো আব্বু খুব ভালো। এদিকে আরিফ নেওয়াজ রাতের খাবার খেতে নিচে এলেন। অনিমাকে বললেন অদরাকে ডেকে আনতে। অনিমা সোজা বলে দিলেন, অদরাকে রুদ্র কোথাও একটা নিয়ে গিয়েছে। আরিফ নেওয়াজ গম্ভীর হয়ে বসে রইলেন কিছুক্ষণ। মেয়েকে ছাড়া খেয়েছেন নাকি? অনিমা বারবার করে খাবার খেতে বলে রেগে খাবার খেয়ে রুমে চলে গেলেন। পরপর আরমান নেওয়াজ এলেন তার রুমে। দুজনে বসলেন সোফায়। আরমান নেওয়াজ বললেন, আরিফ, এখন রুদ্রকে দেখে কি বুঝতে পারছিস? তোর মেয়েকে এবার বিয়ে দিবি তো? রুদ্র ভালোবাসে অদরাকে, ওর চাল চলন দেখে প্রমাণ তো হচ্ছে। আরিফ নেওয়াজ বললেন, ঠিক বলেছ, তাহলে এবার তো বিয়েটা নিয়ে এগিয়ে যাওয়া উচিত। আরিফ নেওয়াজ ভাবুক গলায় বললেন, এখন যদি আমি বিয়েতে জোর দেই তাহলেই হবে। তবুও আমি চাইছি না ভাইজান, ওরা নিজেদের মতো করে নিজেদের বুঝুক। এখন ওদের জোর করে বিয়ে দিলাম, ও 2 দিন পরে যদি আবার মর্জি ধরে কথা বলে, তার থেকে ওরা যখন নিজের মুখে স্বীকার করবে আমরা বিয়ে করব, তাহলেই। ভাইজান, আমার মনে হচ্ছে ওদের আরেকটু সময় দাও। বিয়ে তো ওরা করবেই, এটা তো শিওর, এতে তো কোনো সন্দেহ নেই। তবুও আমার মতো আরেকটু সময় দাও। ওরা নিজেরাই যখন নিজেদের বুঝে শুনে আমাদের কাছে এসে বলবে যে সম্পর্কটাকে নিয়ে আগানো উচিত, তাহলে আমরাও তৎক্ষণাৎ এগোবো। আর সব তো আমাদের ঠিকই বলেছিস। কথাটা আমি এভাবে তো ভেবে দেখিনি। এদিকে ইফতি রুদ্র দেওয়া লোকেশনে এসেছে। সেখানে রুদ্রকে না পেয়ে কল দিল। রুদ্র ডেস্কের উপরে থেকে ফোনটা নিয়ে রিসিভ করে বলল, হ্যাঁ বল, কোথায় তুই? আমি এসে গিয়েছি, আমি বাড়ির দিকে যাচ্ছি।
আজ আড্ডা দেওয়া হবে না রে। কেন? মাথাটা প্রচুর ধরেছে। ঠিক আছে, তাহলে বাড়ি ফিরে রেস্ট নে। রুদ্র ফোন রেখে অদরাকে বলল, চল কোথাও গিয়ে বসি। গাড়িতে আর কতক্ষণ বসে থাকবো? আমার খিদে পেয়েছে, সেই বিকেলে খেয়েছি, আর এখন বাজে রাত 9টা। আপনি সাথে করে নিয়ে এসেছেন ঠিকই, কিন্তু খাওয়ার কথা বলছেনই না। আমার খিদে পেলে কিচ্ছু মাথায় ঢোকে না। গাড়ি থেকে নেমে চল ওই রেস্টুরেন্টে যাই, যা খেতে চাস ওখানেই খাবি। চল। না, গাড়িতেই থাকবো, কিছু খাওয়ান তারপর যাব। ঠিক আছে, কি খাবি বল, এনে দিচ্ছে। অদরা 2 পা তুলে রয়ে বসল, এরপরে বলল, পেট যেন ভরে এমন কিছু নিয়ে আসুন। রুদ্র শয়তানি করে বলল, পানি খা, পেট ভরবে, গাড়িতে পানি আছে, খাবি? অদরা মুখ বেংসি দিয়ে বলল, আপনি খান, আমাকে কেন বলছেন? নিজের তো পেট ভরা, সাথে মাথাও ঠান্ডা। বাড়িতে গিয়ে বলে দিব কিচ্ছু খাওয়ার নেই। রুদ্র হেসে বলল, আচ্ছা একটু বস, আমি নিয়ে আসছি। আরও ভালো হবে যদি বলে দিস কি খাবি। আপনার যা ইচ্ছা তাই নিয়ে আসেন। ওকে। 10-15 মিনিট চলে যাওয়ার পরে রুদ্র অদরা সিটের জানালা দিয়ে ওকে একে ফুচকা ঝালমুড়ির প্লেট দিল, সাথে পানির বোতল, কোল্ড ড্রিঙ্কস, হাত 2টা চিপসের প্যাকেট। অদরা সেগুলো নিয়ে ডেস্কে রেখে খেতে শুরু করলো। রুদ্র বাহিরে দাঁড়িয়েছিল। অদরা ডেকে বলল, আপনি খাবেন না? আমি এসব পছন্দ না, তুই খা। অদরা একে একে সব খাবারই খেলো। অবশ্য ভালোই খিদে লেগেছিল, পেট তো ভরলো। এখন একটা ঘুম দিতে পারলে এক ঘুমে সকাল হতো বই কি। কথাটা ভাবতে ভাবতে গাড়ি থেকে নামলো। রুদ্র ততক্ষণে ফুচকার জালমুড়ির প্লেট 2টো স্টলে দিয়ে এলো। অধরা গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। এর 2 কদম দূরে রুদ্র ফোন নিয়ে দাঁড়িয়েছিল। তার আবার ফাঁস দিয়ে যাচ্ছিল 2টো মেয়ে। কয়েক কদম এগিয়ে গিয়ে মেয়ে 2টো আবার ফিরে এসে ওদের কাছেই দাঁড়ালো। অদরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো ওদের। মেয়ে 2টো রুদ্রকে দেখে কিছু বলছে আর হাসছে। অদরার গা ফিরতি কেমন জ্বলে উঠছে। ও রুদ্রকে বলল, চলুন অন্য কোথাও যাই। কেন, এখানে কি হলো? বলতে বলতে মেয়ে 2টো এগিয়ে এসে রুদ্রের সামনে দাঁড়ালো। একটি মেয়ে অদরাকে দেখিয়ে রুদ্রকে বলল, ভাইয়া উনি কি আপনার বোন? রুদ্র কপাল কুঁচকে নিয়ে প্রশ্ন করল, কেন? মেয়েটি বলল, ওই মেয়েকে দেখে বোনই মনে হচ্ছে, আর ভাইয়া আপনি খুব হ্যান্ডসাম। অদরার আগে বুদবুদ হয়ে দাঁড়িয়ে রইল। রুদ্র অদরার দিকে তাকিয়ে পিছল হেসে মেয়েটাকে বলল, ওসব বড় বিষয় না, বড় বিষয় হলো আপনি কি বলতে এসেছেন। মেয়েটা হেসে বলল, ভাইয়া আপনাকে প্রথম দেখেই ভালো লেগে গিয়েছে। আমরা কি কন্ট্রাক্ট মানে ফোনে কথা বলতে পারি? মানে কথা হলো, আবার প্রেমও হলো। অদরা দাঁতে দাঁত চেপে গাড়িতে উঠে শব্দ করে দরজা লাগালো। রুদ্র তৎক্ষণাৎ মেয়েটার গালে ঠাস করে একটা থাপ্পড় বসাল। শক্ত গলায় বলল, বেয়াদব মেয়ে, ম্যানার্স শিখুনি? রাস্তায় ছেলে দেখলে কথা বলতে ইচ্ছে করে, ফ্লার্ট করতে ইচ্ছে করে? তোমার বাবা মায়ের নাম্বার দাও। আশেপাশে থেকে কয়েকজন ছেলে এগিয়ে এসে দেখলো মেয়ে 2টোকে। রুদ্র ধমক দিয়ে বলল, কি হলো? গার্ডিয়ানের নাম্বার চাইছি না? কেমন মেয়ে তোমরা? ছেলেদের ওপেন প্লেসে এসে বলো পছন্দ হয়েছে, প্রেম করবে, আর ছেলেরা কিছু বলতে গেলে খারাপ হয়ে যায়, তাই না? সব ছেলেকে এক ভাবো যে তারা প্রেম করার জন্য এক পায়ে রাজি হয়ে থাকে, তাই না? শোনো, সব ছেলে এক হয় না। কিছু ছেলে তাদের নির্দিষ্ট একটা প্রিয় মানুষের কাছেই আবদ্ধ থাকে। সামনে দিয়ে 1000 গুণ বিশ্বসুন্দরী মেয়ে বিশ্বসুন্দরী ঘুরলেও তাদের চোখে পড়ে না। আর ফার্দার যদি 2টোকে এই এরিয়ায় দেখেছি, সোজা ডেলে ঢুকিয়ে দেবো। এখনও আমায় চিনুনি। পাশে থেকে 2টো ছেলেই রুদ্রকে একই কথা বললো। হ্যাঁ ভাই, ঠিক বলেছেন, সব ছেলেই তো আর এক হয় না, এদের জেলে দেওয়াই উচিত। অদরা রুদ্রের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, রুদ্র নেওয়া জি ইজ রক। অদরা নেওয়া শকড। রুদ্র গাড়িতে উঠে বসলো। অদরা বলল, ওভাবে অপমান করলেন কেন ওদের? ঠিকই করেছি। এখন ওই মেয়ের মতো যদি কোনো ছেলে একটা মেয়েকে ওভাবে কথা বলতো, তাহলে হয়তো মেয়েটা চিৎকার করে লোক জড়ো করে এই অবস্থা করত। আর এখন আমি করেছি বলে সমস্যা কি? যদি মেয়ে 2টো লজ্জা পেয়ে ভালো হয়। এর আগেও দেখেছি এই 2টোকে, যাকে দেখে তাকেই পছন্দ করে। এদের বাবা মা কত কষ্ট করে পড়ালেখা করায়, আর এরা রাস্তাঘাটে যা মন চায় তাই করে। ওদেরা চোখ ফিট করে তাকিয়ে রইল। রুদ্র পরপর শক্ত কণ্ঠে বললে, এখন বাড়িতে ফিরে যাচ্ছি, তুই বাড়িতে ফিরে আমার সাথে কথা বলতে আসবি। এখন বলুন,
এখন মুড নেই, বাড়িতে গিয়ে বলবো। ঠিক আছে সোহা, এই সোহা শোন না। কি বলো? একটু দরজাটা খোল না। এত রাতে দরজা খুলবো? মাত্র 11টা বাজে, খোল। কেউ দেখবে না বলেই তো তোকে এত রাতে খুলতে বলেছি। পারবো না আমি, শুয়ে পড়ো, রাখছি। খুলবি না দরজা? হুম। প্লিজ খোল, কালকে ঘুরতে নিয়ে যাব। লাগবে না, আমার ঘুরতে যাওয়ার লোকের অভাব নাকি? অদরাফু নিয়ে যাবে। তবুও খুলবি না দরজা? না। আদ্র রাগ দেখিয়ে বলল, তাহলে থাক, আমার কথা বলতে আসিস বলে কলটা কেটে দিল। সোহা হ্যালো হ্যালো করে দেখলো কল কেটে দিয়েছে। ও আবার কল ব্যাক করলো, কিন্তু ততক্ষণে আদ্রর ফোন বন্ধ করে ফেলেছে। সোহা ফোনটা রেখে শুয়ে পড়লো। সকাল হলেই আদ্রর সাথে কথা বলবে। আদ্র ফোনটা অন করলো। ওর বন্ধুরা সন্ধ্যার সময় জোর করেছিল কক্সবাজার ঘুরতে যাওয়ার জন্য। ও না করেছিল, এখন একটা সুযোগ পেল বলা যায়। এদিকে সোয়ার সাথে ওর রাগও হবে, আবার ঘুরও হবে। ও বন্ধুদের কাছে জানালো যাবে। এরপর রুমে থেকে বেরিয়ে চলে গেল অদরাকে বলতে। ওকে না বললে আবার আদ্রের সব কাজই অসম্পূর্ণ রয়ে যায়। আদ্র অদরার রুমে নক করতে দরজা খুলে গেল। সামনেই দেখা গেল অদরাকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে, মুখে টেপও লাগিয়ে রেখেছে। আদ্র তাড়াতাড়ি এগিয়ে এসে অদরার মুখের টেপ খুলে দিল আর হাত পায়ের বাঁধন খুলতে খুলতে জিজ্ঞাসা করলো, তোকে এবার বেঁধে রেখেছে কে? পরপর আদ্র বাঁধন খুলে দিয়ে দরজার কাছে শারমান নেওয়াজকে ডাকলো। এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে আর সেটা তাকে না জানিয়ে থাকা যায়? অদরা তড়িত পায়ে আদ্রকে টেনে ভিতরে নিয়ে বলল, তুমি বাবাকে ডাকছো কেন? তো ডাকবো না? তোকে যে বেঁধে রেখেছে জানাতে হবে না? বের করতে হবে না কে এমন করেছে? তার কলিজায় এত সাহস, তোকে বেঁধে রেখে গিয়েছে। ঘরের লোকের এত সাহসে কুলাবে না। বাহিরে থেকে নিশ্চয়ই কেউ এসে এমন করেছে। দাঁড়া, এই রাতেই বের করবো। অদরা নাক ফুলিয়ে বলল, বের করতে হবে না, সে বাইরের কেউ না। আদ্র নিরেট কণ্ঠ বলল, কে রে? কোন হারামজাদা? তোমার বড় ভাই। কি ভাই বেঁধে রেখেছে? কিন্তু তোকে বেঁধে রাখবে কেন? কি করেছিলি? কিছুই করিনি। কিছু করিসনি? তাহলে বাঁধলো কেন? অদরা দাঁত চেপে বলল, তোমার ভাইকে এভাবে বাঁধবো, তারপর তোমাকে বলবো কি হয়েছিল। এখন এসব ছাড়ো, কি বলতে এসেছো তাই বলো। আদ্র আর কথা ঘামালো না। অদরার উপর বিশ্বাস আছে, ও রুদ্রকে বাঁধবেও আবার বলবেও। শোন না, কালকে বন্ধুদের সাথে কক্সবাজার যাব। ভালো কথা। কালকে কখন যাচ্ছ? সকালে। ও শোন না অদরা, কি বলো? সোহার সাথে না ঝগড়া করেছি, প্রেম তো করছি, তাই এত ভয় ফেলে চলে। এক প্রকার রাগ করেই কল কেটে দিয়েছে। এরপরে আবার বন্ধুরাও জোর করেছিল ঘুরতে যেতে, তাই ঘুরতে যাব। 3 দিন পরেই ফিরে আসবো। ভার্সিটি আছে আর এদিকে সোহা বুঝবো, ওর সাথে রাগ করেই চলে গিয়েছি। বাহ, ভালো আইডিয়া তো। তুই একটু সাপোর্ট করবি, তাহলেই হবে। কি করতে হবে? সকালে উঠে এমন ভাব করবি যেন তুই আমার ঘুরতে যাওয়ার ব্যাপারে কিচ্ছু জানিস না। আর ওই বলরটাকে একটু বুঝাইস, না হলে যখন বাড়িতে জানাবো তখন দেখবি ওকে পাওয়াই যাবে না। আমার ভাই ধৈর্য নেই, কবে দেখিস ঠাস করে বলে দেই আমাদের কথা। আর তোকে যা বললাম মাথায় রাখিস, ঠিক আছে? এদিকে আরিফ নেওয়াজের মনে হলো কেউ ডাকলো তাকে। অনিমা ঘুমিয়ে গিয়েছে। তিনি অনিমার দিকে তাকিয়ে বিছানা থেকে নেমে চলে এলো বাহিরে। এরপরে সোজা হাঁটা দিল। সামনে এসে আদ্র দাঁড়ালো। তিনি বললেন, আদ্র তুমি কি ডাক দিয়েছিলে? কেন যেন মনে হলো। হ্যাঁ, মেজো আব্বু ডেকেছি। কিছু হয়েছে? আদ্র মাথা নাড়িয়ে বলল, না, ওই আসলে অদরা মারতে চেয়েছিল, তাই জোরে তোমাকে ডেকেছি। ও। আরিফ নেওয়াজ চলে গেলেন। আদ্র হাফ ছেড়ে রুমে এসে জামা কাপড় গোছানো শুরু করলো। গোছগাছ শেষ হলে কল দিল ওর বাবাকে। অবশ্য শয়তানি করেই দিয়েছে। আরমান নেওয়াজ মাত্র ঘুমিয়েছেন। ফোনে কড়া রিংটং, কাঁথা ঘুম ভাঙল। ফোনটা হাতে নিয়ে যখন দেখলেন আদ্র, তখন বসলেন। হ্যালো বাবা। বলো। বাবা, তোমাকে ভেঙ্গেই বলি, বন্ধুরা 3-4 দিন ধরে প্ল্যান করছিল কক্সবাজার ঘুরতে যাবে। আমি নাই করে এসেছি, কিন্তু এখন ইচ্ছে হলো যাব, তাই ওদেরকে বলছি যাব ওদের সাথে। ভালো তো। কখন যাচ্ছ? সকালেই বেরিয়ে যাব। সকালেই? তাই তো এখন বললাম। ঠিক আছে, যেও। থ্যাংক ইউ। এখন ঘুমাও তাহলে। ডিস্টার্ব করার জন্য সরি। সমস্যা নেই। সকাল 8টা। অদরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এলো। শুক্রবার থাকায় এত দেরিতে ওঠা, আর রাতে ঘুমিয়েছিল দেরি করে। সোহা এই সকালে সারা
বাড়িতে 2-3 বার টল দিয়ে এসেছে, আদ্রকে পায়নি। অদরা খাবার টেবিলে বসে সোহাকে ডেকে বলল, খেয়েছিস সোহা? আয় এখানে। সোহা এসে অদরার পাশে বসলো। খেতে খেতে সোহা অনিমাকে জিজ্ঞাসা করলো, মেজো আম্মু, আদ্র ভাই খেয়েছে? ও তো বাড়িতেই নেই। অদরা জিজ্ঞাসা করলো, অফিসে চলে গিয়েছে? আজ তো অফিস বন্ধ। অনিমা বললেন, ঘুরতে গিয়েছে? অনিমা বললেন, ঘুরতে গিয়েছে। অদরা অবাক হওয়ার ভান করে বলল, কি বলছো? অত সকালে কই ঘুরতে যাবে? কক্সবাজার চলে গিয়েছে। সোহাগ কপাল কুঁচকে বলল, মজা করছো মনি? মজা করব কেন, সকালেই বেরিয়ে গিয়েছে। অদরা বলল, হুট করে চলে গেল, একবার বলেও গেল না, এটা তো মানা যাচ্ছে না। রুদ্র নিচে নেমে অদরার পাশে এসে বসলো। অদরা রুদ্রের দিকে তাকিয়ে রাগে মুখ ফিরিয়ে নিল, মনে মনে 1000টা গালি দিতে শুরু করলো। অনিমা রুদ্রকে খাবার বেড়ে দিয়ে উপরে চলে গেলেন, আর অদরাকে বলে গেলেন রুদ্রের কী লাগে দেখে নিতে। রুদ্র আশেপাশে তাকিয়ে অদরার কানের কাছে এসে বলল, আদ্র তোকে বলে যাবে না? এটা হতে পারে না, নিশ্চয়ই বলে গিয়েছে, আর এই হয়তো তোকে রাতে ছাড়িয়ে দিয়েছে। অদরা রুদ্র পায়ে পাড়া দিল, রুদ্র পায়ে পাড়া দিল। অদরা ব্যথা পেল, কিন্তু প্রকাশ করতে ব্যর্থ হলো। অদরা রাতেই ভেবে রেখেছিল রুদ্রকে বেঁধে রাখবে, কীভাবে কী করবে তাও ঠিক করে রেখেছে। আজকে সন্ধ্যায় পড়তে যাবে, ঠিক তখনই বেঁধে রেখে আসবে। ঠিক করলো সারাদিনে রুদ্রের সাথে কোনো ঝগড়া করা যাবে না, সন্ধ্যায় আসল ঝগড়া হবে। অদরা জোহরের নামাজ পড়ে খাবার খেয়ে শুয়েছিল। সোহা এলো মনমরা হয়ে, বুঝতে তো পারছো আদ্র ওর সাথে রাগ করে গিয়েছে। অদরা পাশে শুয়ে বলল, আপু, আদ্র ভাইয়ের সাথে কথা হয়েছে তোমার? না। ও, ভালো লাগছে না কেন? তুই ফোন দিয়ে কথা বল। ভাইয়া রাগ করেছে আমার উপরে। ও, আমার উপরে রাগ করেই চলে গিয়েছে? তোর উপরে রাগ করবে কেন? ও গিয়েছে ঘুরতে। ফিরবে কবে আপু? গিয়েছে কক্সবাজার। এতদিনে তো আর ফিরে আসবে না, 3-4 দিন তো দেরি হবে। আমি থাকবো কি করে? যেভাবে থাকি সেভাবেই থাকবি। জানো আপু, সামনের সপ্তাহে আব্বু আম্মু আসবে। সত্যিই ছোটোমণি আসবে? সন্ধ্যায় অদরা সোহাকে সাথে নিয়ে রুদ্রর ঘরে এলো পড়তে, কিন্তু অদরার মনের উদ্দেশ্য আরেকটা। রুদ্র সোফায় শোয়া, হেডফোনে গান শুনছিল। তার মধ্যে অদরা গিয়ে যখন বলল পড়বে, তখন দপ করে উঠে এসে ওদের সামনে বসলো। আজ এখানেই পড়াবে। সোয়া শুরুতে আইসিটি বই বের করলো, ফার্স্ট ইয়ারের বই। এই আইসিটি বইটাকে জম মনে হয় ওর, আবার অদরার মতো মাথার ব্রেন ভালো না, কোনো রকম চলে আর কি। সোয়া বইটা এগিয়ে দিয়ে রুদ্রকে বলে, ভাই এই মৌলিক গেটগুলো, তারপরে গেট, এই যে এগুলো আবার বুঝিয়ে নাও, না হলে ভুলে যাব। রুদ্র অদরার দিকে তাকিয়ে আবার সোহার দিকে তাকিয়ে হেয়ালি কণ্ঠে বলে, এদিকে বিয়ের গেট সাজাতে পারছি না, তোর মৌলিক গেট। সোয়া হেসে অদরার দিকে তাকালো। অদরা রুদ্রের দিকে তাকাতেও টেডি স্মেল দিয়ে বলল, ফর। অদরা চোখ ফাঁকিয়ে তাকিয়ে বইয়ে মনোযোগ দিল। মিনিট 2 যেতে না যেতেই রুদ্র হাতটা অদরার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমার হাতের উপরে হাতটা রাখতো, একটা ছবি তুলি। অদরা হাত রাখতে রুদ্র টুস করে একটা ছবি তুলল। অদরা এরপরে পড়ায় মন দিল, আবার থেকে আর চোখে রুদ্রের দিকে তাকাচ্ছিল। রুদ্র সেই মুহূর্তে ফেসবুকে ঢুকলো, মাত্র যে অদরার আর ওর হাতের একটা ছবি তুলে সেটা স্টোরি দিল, পাশে লিখে দিল, তুমি রেগে, তোমায় অসম্ভব সুন্দর লাগে। সাথে আমার একটা হিন্দি গানও সেট করলো। পড়াশোনা শেষ হয়ে গেলে অদরা সোয়াকে বলল, সোয়া তুই যা, আমি আসছি, ভাইয়ের সাথে একটু কথা বলবো। সোয়া চলে গেল। রুদ্র সোফায় হেলান দিয়ে বসে বলল, বাব্বা, আজকে নিজেই কথা বলতে চাইছিস? কালকে বলতে চাইলি না বলেই তো বেঁধে রেখে এলাম। যাক, শিক্ষা হয়েছে তো কি বলবি? ব্যালকনিতে চলুন, সেখানে বলি। রুদ্র অনেক আশা নিয়ে তাড়াহুড়ো করেই ব্যালকনিতে গেল। বলা তো যায় না, আবার যদি ভালোবাসার কথা বলে। অদরা ব্যালকনিতে এসে রুদ্রর মুখোমুখি বসে বলল, একটা সারপ্রাইজ দিব, চোখ বন্ধ করবেন। রুদ্র চোখ বন্ধ করলো। অদরা চট করে উঠে গলা থেকে ওড়নাটা নিয়ে রুদ্রকে বাঁধতে যাবে, ঠিক তখনই রুদ্র হ্যাঁচকা টান মেরে অদরাকে কোলে বসিয়ে নিল আর শক্ত করে ধরে রইল, আর শক্ত গলায় বলল, নড়াছড়া করবি তো চিৎকার করে জানাবো তুই সুমি দিতে এসেছিলি। অদরা নাক মুখ কুঁচকে নিয়ে বলেছি, ছাড়ুন, আমি কিন্তু চিৎকার করব। কর, তবে প্রমিস আমি যা বললাম তাই বলে দিব। আর তুই এখানে থেকে উঠতে পারলে তো। দৌড়লাম, চিৎকার করলি, সবাই এলো, আর এসে কি দেখতে পাবি তুই আমার কোলে। আমরা কতটা রোমান্টিক সবাই দেখবে। কথাটা বলে রুদ্র তার ছেলের ন্যায় হেসে উঠল।
অদরা গাবড়ে গিয়ে বলল, আমি ভালোবাসি না আপনাকে। রুদ্র হেসে হেসে বলে, আমি কি সারা জীবন তোর প্রেমিক হওয়ার বায়নাই ধরবো? তুই ভালো নাই বাসতে পারিস, আমার এতে কিছু যায় আসে না। ভালোবাসাবাসি সংসার শুরু করবো আমরা। অদরা ডুব গিলে বলল, ছেড়ে দিন আমাকে, এইভাবে কেমন অস্বস্তি হচ্ছে। রুদ্র বাঁকা হেসে বলল, অস্বস্তি না লাগলে অভ্যস্ত হবি কি করে বলতো? চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।